আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শেষ পর্যন্ত জামাত 50 আসনের লোভে বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে চাচ্ছে। ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে এবি পার্টি নেতা মঞ্জু সাহেব জামাতকে নিয়ে কিছু মন্তব্য করেছে। তার মন্তব্যে তিনি এটা বোঝাতে চেয়েছে যে জামাত বিএনপির সাথে আসন সমঝোতায় যেতে চেয়েছে। যেহেতু বিএনপি এবং জামাত আসন নিয়ে আসলে সমঝোতা হয়নি, এই কারণে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে এই দ্বন্দ্ব। তিনি আসলে সেখানে এনসিপিকেও আসলে জামাতের সাথে উল্লেখ করেছে। এছাড়া বিএনপি নেতারাও আসলে এটা বলার চেষ্টা করছে যে বিএনপি যদি জামাতকে 50টা আসন ছেড়ে দেয় তাহলে জামাত বাপ বাপ বলে আসলে বিএনপির সাথে সমঝোতায় চলে আসবে। বিএনপি নেতাদের বক্তব্যকে আসলে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এই মঞ্জু সাহেব যে বক্তব্যটা দিলেন এটার অবশ্যই গুরুত্ব রয়েছে। কারণ হচ্ছে এই মঞ্জু সাহেব কিন্তু ছাত্র শিবিরের সভাপতি ছিল এবং তিনি জামাত থেকে বেরিয়ে তিনি এই নতুন দল এবি পার্টি গঠন করেছে। মঞ্জু সাহেবের জামাত সম্পর্কে আমাদের চাইতে অনেক বেশি ধারণা থাকবে, জামাতের অনেক গোপন বিষয় তার জানা থাকবে এবং জামাতের আদর্শ আমাদের চাইতে অনেক বেশি জানবে সে। আর এই কারণে আসলে মঞ্জু সাহেবের এই বক্তব্যটাকে আসলে আমি গুরুত্ব দিচ্ছি। এছাড়া সেই অনুষ্ঠানে আসলে ডক্টর জাহিদও উপস্থিত ছিলেন এবং ডক্টর জাহিদ তার নিজের চ্যানেলে তিনি ভিডিও আকারে আরেকটা ভিডিও করেছেন এবং সেই ভিডিওতে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে জামাতকে নিয়ে বিএনপির টেনশনের কিছু নেই বা জামাতকে বিএনপির গুরুত্ব দেওয়ারও কিছু নেই। মানে জামাত এককভাবে নির্বাচন করলে বা ইসলামিক দলগুলো জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করে সর্বোচ্চ 15 থেকে 20টা আসন পেতে পারে, এটা হচ্ছে সর্বোচ্চ। এখন ডক্টর জাহিদের এই বক্তব্য যদি আসলে সঠিক হয় তাহলে বিএনপির আসলে জামাতকে নিয়ে আসলে গুরুত্ব দেওয়ার কোনো কিছু নেই। কারণ 20টা আসন যদি জামাত পায় বা অন্যান্য সবগুলো দল মিলে যদি আসলে 20টা আসন পায়, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নেই তাই বাকি সবগুলো আসন বিএনপি পাবে। এখন বিএনপি 260টা আসন পায়, তাহলে এখন বিএনপি যদি আসলে 260টা আসন পায় এটা বিএনপির ইতিহাসে সর্বোচ্চ আসন পাওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ মাঠে নেই, জামাত বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে, তাহলে বিএনপি নেতারা আসলে জামাতকে নিয়ে আসলে এত আবল তাবল বক্তব্য কেন দিচ্ছে? ডক্টর জাহিদ কি আসলে তিনি বুঝে শুনে আসলে সে এই মন্তব্যটা করেছে কিনা আমার সন্দেহ রয়েছে। এর কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা বড় বড় বুদ্ধিজীবী বা বড় বড় যে সাংবাদিকরা আসলে নির্বাচনের জরিপগুলো করেন বা নির্বাচন নিয়ে আসলে তারা যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই লোকগুলো আসলে নির্দিষ্ট একটা দলের দালালি করে বা তারা যেই দলগুলোকে আসলে সমর্থন করে সেই দলগুলোর আসলে দুর্বলতাগুলোকে তারা ডেকে রেখে আসলে তারা বিশ্লেষণ করে। আপনি বাংলাদেশের যতগুলো নির্বাচন আছে প্রত্যেকটা নির্বাচনের আগে এইসব বিশেষজ্ঞরা যেই দলের সমর্থক সেই দলকে তারা সবসময় এগিয়ে রাখে, এমনকি সেই দলের ভালো ভালো জিনিসগুলো বা সফলতাগুলো নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করার চেষ্টা করে। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় যে এইসব বড় বড় সাংবাদিক এবং এই বিশ্লেষকদের আসলে যেই বিশ্লেষণটা এটা সঠিক হয় না। এর কারণ হচ্ছে যে ভোট দেয় কিন্তু সাধারণ মানুষ, আর বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের সংখ্যা সবচাইতে বেশি এবং এই নিম্ন আয়ের মানুষগুলো আসলে ভোট কেন্দ্রে সবচাইতে বেশি যায়। মানে 50%-এর বেশি লোক নিম্ন আয়ের মানুষ, প্রায় 60%। এখন এই 60% নিম্ন আয়ের মানুষদের সাথে এইসব বড় বড় বিশেষজ্ঞরা কিন্তু কথাও বলে না, তাদের মনোভাব কি আসলে সেটা বোঝারও চেষ্টা করে না। আমি নির্বাচন নিয়ে যেই জরিপগুলো করি এই জরিপগুলো আসলে আমি সাধারণ মানুষের মতামত নিয়ে করার চেষ্টা করি। আর আমি যেই ব্যবসা করি আমার এই ব্যবসার সাথে আসলে সব শ্রেণীর মানুষের সাথে আমার একটা যোগাযোগ হয়। প্রতিদিন নতুন নতুন প্রায় 1 থেকে 150 মানুষের সাথে আমার যোগাযোগ হয়, তাদের সাথে আমার কথা হয়। আর আমি যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে যখন আমার কথাবার্তা হয় আসলে আমি কৌশলে এই নির্বাচন নিয়ে আসলে কথা তুলি বা বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং তাদের মনোভাব কী আসলে সেটা বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে আমি
আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। এছাড়া আপনারা অনেকেই মনে করেন যে আমি একজন জামাতের লোক বা জামাতপন্থী একজন লোক। আসলে এটা অনেকটাই সত্য যে আমি এখন জামাতকে সমর্থন করি, কিন্তু আমি জামাতের রাজনীতির সাথে জড়িত না। কিন্তু আমি জামাতকে সমর্থন করলেও আমি কখনো জামাতের ভালো ভালো কাজগুলো নিয়ে আসলে আমি আলোচনা করি না। আমি সবসময় জামাতের দুর্বলতাগুলো নিয়ে আসলে কথা বলার চেষ্টা করি। তাই আমাকে আপনারা কেউ অবশ্য দলকানা বলতে পারবেন না। এখন মঞ্জু সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, তিনি জামাত সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে মঞ্জু সাহেবের দলের যে অবস্থা বা তার দলের যে অবস্থান, এর সাথে আসলে জামাতের সাথে তাদের একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কারণ এই দলটাকে যারা সমর্থন করবে তারা কিন্তু যারা জামাতকে অপছন্দ করবে তারাই তাদেরকে সমর্থন করতে পারে। এছাড়া এবি পার্টির আসলে কোনো জনসমর্থন বা জনপ্রিয়তা আছে কিনা আমার সন্দেহ রয়েছে। এই দলটাকে নিয়ে আসলে আলোচনা করারও বিষয় না। কিন্তু এই মঞ্জু সাহেব যেহেতু ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং জামাত থেকে বেরিয়ে তিনি নতুন দল করেছেন, তা এবং তিনি জামাতকে নিয়ে আসলে যে সমালোচনাটা করেছেন, তাই আমি তার এই বক্তব্যটাকে আসলে এই কোট করে আসলে কথা বলার চেষ্টা করছি। এখন আমার যে এটা প্রশ্ন যে জামাতকে আসলেই এই 50 আসন নিয়ে বা বিএনপি যদি তাদেরকে 50 বা 70 আসন যদি দেয় বা 100 আসনও দেয়, তাহলেও কি আসলে জামাত এই বিএনপির সাথে আসন সমঝোতা করবে কিনা? আমার মনে হয় মঞ্জু সাহেব নিজেও জানে যে জামাতকে যদি 100 আসনও দেয় বিএনপি, তারপরেও জামাত আগামী নির্বাচনে বিএনপির সাথে জোট করবে না। যদি বিএনপির সাথে জামাত জোট করে তাহলে জামাতের রাজনীতি আসলে এখানে শেষ হয়ে যাবে। মানে জামাতের নির্দিষ্ট যেই রোকনরা রয়েছে, এই রোকনরা ছাড়া তাদের কর্মীরাও আসলে জামাতকে সমর্থন করবে না, আর যদি তারা বিএনপির সাথে আসলে সমঝোতা করে আসলে আগামী নির্বাচন পাড়ি দেওয়ার চেষ্টা করে। আর আমি পূর্বের একটা ভিডিওতে আসলে একটা ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচন না করলে আওয়ামী লীগের ভোট আসলে কোন দল পাবে। সেই ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি যে যদি আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে এই সবগুলো ভোট আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পাবে। হয়তো কিছু ভোট হয়তো অন্যদিকে যেতে পারে, যেমন আওয়ামী লীগ নেতাদের মধ্যে আসলে যে গ্রুপিং রয়েছে, এই গ্রুপিংয়ের কারণে কেউ এই নেতাকে পছন্দ করতে পারে, কেউ অন্য নেতাকে পছন্দ করতে পারে, এই জাতীয় ভাগাভাগি হলেও হতে পারে। কিন্তু যদি আওয়ামী লীগের এই স্বতন্ত্র প্রার্থী যদি আগামী নির্বাচনে থাকে তাহলে আওয়ামী লীগের ভোট কিন্তু এই স্বতন্ত্র প্রার্থী পাবে, এটা নিশ্চিত। কিছু ভোট কিন্তু জাতীয় পার্টি পেতে পারে। কিন্তু আমি সেখানে এটাও উল্লেখ করেছি যে বিএনপি এবং জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোট কে বেশি পেতে পারে। আমি সেখানে জামাতকে আসলে উল্লেখ করেছিলাম যে জামাত বেশি ভোট পেতে পারে। এ নিয়ে আওয়ামী লীগের অনেক সমর্থক আসলে নানা রকম কমেন্ট করেছেন যে তারা জামাতকে ভোট দেবে না, বা পশ্চিমকালেও আওয়ামী লীগ সমর্থকরা জামাতকে ভোট দেবে না। ভাই, যারা গোপালগঞ্জে থেকে আসলে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করেন বা আওয়ামী লীগের শক্তিমত্তা নিয়ে চিন্তা করেন, বা গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা কী অবস্থায় আছে এটা নিয়ে যদি যারা চিন্তা করেন, এবং বিদেশে বসে যারা মনে করেন যে এই আপনি যে অবস্থায় আছেন আওয়ামী লীগ আসলে সে অবস্থায় আছে, তাহলে আপনি ভুল করবেন। গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং বাংলাদেশের অন্যান্য জায়গার আওয়ামী লীগ কিন্তু এক অবস্থানে নেই। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোভাবে জানে। এই যে বিগত আওয়ামী লীগের সময় যেসব আওয়ামী লীগের বড় বড় নেতারা লম্বা লম্বা বক্তব্য দিয়েছে, এই লোকগুলো আসলে 5 আগস্টের পর কিভাবে পালিয়েছে। কেউ কচুরিপানার নিচে 4 ঘন্টা ছিল, কেউ কলা পাতায় ঘুমিয়েছে, কেউ টয়লেটে পালিয়েছে বউসহ। এই লোকগুলো কি একবারও তাদের নেতাকর্মীদের কথা চিন্তাও করেছে? সবাই নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। আবার অনেকে বিশাল বড় অঙ্কের টাকা দিয়ে নিজে আসলে দেশ ছেড়ে পালিয়েছে, বাকি লোকগুলোর কথা কেউ চিন্তা করেনি। এখন এই লোকগুলো বিদেশে বসে যদি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যদি উপদেশ দেয় যে তোমরাই হচ্ছ আওয়ামী লীগের মূল শক্তি, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি, আর এই তৃণমূলের নেতাকর্মীরা কে কোথায় আছে, কি অবস্থায় আছে, তাদের উপরে কিভাবে নির্যাতন হচ্ছে, এর খবরও তো কেউ রাখে না। আমার নিজের চোখে দেখা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন যে অবস্থায় আছে, তাদের উপরে যে নির্যাতনগুলো হচ্ছে, এখন বর্তমানে গোপালগঞ্জ ছাড়া আর নির্দিষ্ট কয়েকটা আসন ছাড়া
বাকি জায়গাগুলোতে আসলে আমি আওয়ামী লীগ করি এই কথাটাকে বলার মতো সাহসও কারো নেই। এমনকি এই যে অনলাইনে বাংলাদেশে বসে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে কেউ, হয়তো ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে কথা বলে যাতে কেউ তাকে আসলে আওয়ামী লীগ মনে না করে। এখন আওয়ামী লীগের এই অবস্থায় যে লোকগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের খোঁজ পর্যন্ত রাখে না, এখন এই লোকগুলো আসলে নিজেরা বাঁচার জন্য কি করবে? এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় সবচাইতে বেশি নির্যাতন করেছে কাদের উপর? জামাত শিবিরের উপর। মানে যেখানে জামাত শিবির পেয়েছে সেখানে তাদেরকে মারধর করা হয়েছে। পুলিশ যেখানে খবর পেয়েছে যে এই লোকটা জামাত করে তাকে সাথে সাথে অ্যারেস্ট করেছে। এমনকি তাদেরকে আসলে ধরে নিয়ে তাদের প্রস্রাবের জায়গায় ইলেকট্রিক শর্ট পর্যন্ত দিয়েছে। কিন্তু 5 আগস্টের পর একটু চিন্তা করেন তো, জামাতের নেতাকর্মীরা এই জাতীয় কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর করেছে কিনা, বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসলে জামাতের নির্দিষ্ট যেসব রোকনরা রয়েছে বা নেতারা রয়েছে তাদের নির্দেশে কাউকে আক্রমণ করা হয়েছে কিনা? হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে আওয়ামী লীগের ম্যাক্সিমাম সমর্থকরা মনে করে যে যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে এখন তাদের উপরে যে নির্যাতন হচ্ছে তার মাত্রা হয়তো 10 গুণ 20 গুণও বেড়ে যেতে পারে। কিন্তু যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তারা অন্তত রাজনৈতিকভাবে বা রাজনীতির প্রতিহিংসার শিকার হবে না। তারা অন্তত তাদের পরিবার নিয়ে তারা ঘরে থাকতে পারবে, তারা তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারবে। এখন গোপালগঞ্জে বসে যদি আপনি আওয়ামী লীগের হিসাব করেন তাহলে কি হবে? ভাই, আমরা সাধারণ মানুষের সাথে চলি। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সব দলের নেতাকর্মীদের সাথে আমাদের মোটামুটি সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমাদের কথাবার্তা হয়। আওয়ামী লীগের নেতারা আসলে এখন কি করছে বা তারা কি মনে করছে, কি চায়, এটা আমরাও তো বুঝি। আমরা তো বাংলাদেশে বসে থাকি এবং তাদের সাথে আমাদের আলোচনা হয়। আওয়ামী লীগের বহু নেতাকর্মী আমাকে বলেছে যে তারা আগামী নির্বাচনে জামাতকে ভোট দেবে, এমনকি জামাত যদি ক্ষমতায় আসে তারা অন্তত বাড়িঘরে যেতে পারবে, তারা ঘরে ঘুমাতে পারবে, স্ত্রী সন্তানকে নিয়ে থাকতে পারবে, তাদের ব্যবসা বাণিজ্য টিকে থাকবে। তাহলে আপনারা কিভাবে মনে করেন যে জামাতকে আওয়ামী লীগের লোক ভোট দেবে না? আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি যে নির্দিষ্ট কিছু আসন ছাড়া আর বাকি যেসব আসনগুলোতে আসলে চরমভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে নির্যাতন নিপীড়ন নেমে এসেছে, এইসব জায়গার আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে আগামী নির্বাচনে জামাতকে ভোট দেবে নিজেদের স্বার্থে। ওই বিদেশে বসে এই যেসব বক্তব্য দেয় তাদের কথা শুনবে না। কারণ আগামী নির্বাচনে হয় বিএনপি ক্ষমতায় যাবে, না হয় জামাত ক্ষমতায় যাবে, যেহেতু আওয়ামী লীগ নেই। তাই তারা মন্দের ভালো হিসেবেও তারা জামাতকে বেছে নেবে, তারা জামাতকে অপছন্দ করলেও তারা জামাতকে বেছে নেবে, কারণ তারা তাদের স্বার্থ দেখবে। এটাই হচ্ছে বাস্তবতা। এখন যেসব লোকগুলো আসলে মনে করে ডাক্তার জাহিদ সহ বা বিএনপির অনেক নেতারা আসলে এরকম বক্তব্য বিবৃতি দিচ্ছেন যে জামাতকে নিয়ে আসলে টেনশন করার কিছু নেই, বাস্তবিক অর্থে আগামী নির্বাচন এত সহজ হচ্ছে না, বা বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতায় চলে আসবে, এই ধারণা করাটাও আসলে অনেক ভুল। আমি এটা মনে করি যে জামাত লোকাল রাজনীতিতে আসলে অনেক দুর্বল, তারা আসলে ফসল গড়ে তুলতে পারে না। কিন্তু শেষ ভালো যার সব ভালো তার। এখন যদি শেষ পর্যন্ত জামাত যদি তাদের অতীতের ভুলগুলো থেকে বেরিয়ে এসে তারা যদি সত্যিকার অর্থে এই সঠিক রাজনীতিটা আগামী সময়ে করতে পারে তাহলে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন জামাত সেই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবে কিনা সেটা সময় বলে দেবে, যেহেতু নির্বাচন এখনও দেরি আছে। নির্বাচনে যখন ডেট ঘোষণা হবে তখন তারা যখন মাঠে নামবে তখন বোঝা যাবে। বেশিরভাগ আওয়ামী লীগের সাধারণ যেই সব ভোটগুলো রয়েছে বা যেই সব এলাকাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চরম নির্যাতন নেমে এসেছে, এই সব জায়গাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে জামাতকে ভোট দেবে, এটাই বাস্তবতা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।